এনসিপির প্রধান মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের একটি স্কুটি ছিল, সেই স্কুটিটি কোথায়? আসিফের স্ত্রী এখন কোথায় আছে? গোপনে বিয়ে করে সেই স্ত্রীকে কোথায় রেখেছে? আসিফ প্রায় ১২০০ কোটি টাকার দুর্নীতি করে ১২,০০০ কোটি টাকার দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছেন। তার লাইসেন্স করা বন্দুকটি এখন কোথায়? কেন তিনি সেটা লাইসেন্স করেছিলেন? আসিফ কেন প্রতিদিন হাঁস খেতে যেতেন নীলা মার্কেটে? আর এই সব প্রশ্ন করেছেন জান্নাতুন নাঈম নামের এক উপস্থাপক। আচ্ছা, এই প্রশ্নগুলো কি আমাদের দেশের জন্য খুব প্রয়োজন? আরেকটি প্রশ্ন তো আছে, যেটা না করলে সে সাংবাদিকতার জাতেই উঠতে পারবে না। এনসিপি কেন জামায়াতের সাথে জোট করলো? জামায়াতের ৭১-এর কথা কি এনসিপি ভুলে গেল? জামায়াতের বিরুদ্ধে কি ঐতিহাসিক সেই খারাপ দিকগুলো বলা যাবে না? তারা ইতিহাস জানে শুধুমাত্র কি ৩০ লাখ মানুষ মেরেছে আর ২ লাখ মা বোনের ইজ্জত নষ্ট করেছে, অথচ এই মিথ্যা ইতিহাসের উপরেই তারা দাঁড়িয়ে আছে। এইসব সাংবাদিক বংবাদিক এদেশকে এই মিথ্যাটির কাছ থেকেই এখনো বের করে আনতে পারেনি। এই উপস্থাপক আসিফ মাহমুদকে মোট ১৯টি প্রশ্ন করেছেন। এর মধ্যে আওয়ামী লীগ ব্যাক করলে আপনি কি করবেন? এইভাবে মানসিক কোনো প্রস্তুতি ভেবে রেখেছেন পরিস্থিতি কি হবে? আসিফ মাহমুদ কি উত্তর দিয়েছেন? তিনি খুব ভালো উত্তর দিতে পারেন যে এই দেশের রাজনীতিকে চিন্তা করতে হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। কিন্তু এইসব সাংবাদিকরা নিজেরা আওয়ামী লীগ করতো, তো এরা এদের এই কথা ব্যতীত প্রশ্ন শুরু করতে পারে না। মেয়র হলে তিনি কি করবেন? ঢাকার রাস্তা থেকে অটোরিকশা উঠিয়ে দিবেন? তারপরে এনসিপির মধ্যে সবচাইতে মাথা গরম নেতা কে? বলেন তো, এটার উত্তর কি হবে? আসিফ মাহমুদ বলেছেন, আমার নিজেরই সবচাইতে বেশি মাথা গরম। আমি যখন বৈঠকে বসি সবাই একটু ভয় পায়। অর্থাৎ এনসিপিতে সবচাইতে বেশি মাথা গরম হলো এই আসিফ মাহমুদের। আমরা সবাই, অন্যরা সবাই ভাবে হান্নান মাসুদ, তারপরে হাসনাত আবদুল্লাহ, তাদের কথা ভাবি, তাদের সাথে কম্পেয়ার করি। কিন্তু আসিফ মাহমুদ বলেছেন আমার মাথায় সবচাইতে, ওনার মাথায় সবচাইতে বেশি গরম। তারপর ধানমন্ডি ৩২ ভাঙা কি অপরাধ কিনা, এটা প্রশ্ন করা হয়েছে তাকে। অর্থাৎ সব ইন দ্য ফেভার অফ আওয়ামী লীগ। সে বলছে না, এটা মানুষ ক্ষুব্ধ হয়ে ভাঙছে, মানুষ রাগ করে ভাঙছে, এটা ভাঙাটা খুবই স্বাভাবিক। জামায়াত নিয়ে সে বলছে, আর এসব চেতনা বা স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এসব বলে আসলে আমরা আর এখানে দাঁড়িয়ে থাকা উচিত নয়, আমাদের সামনে যাওয়া উচিত। হ্যাঁ, উপস্থাপক বলছে, আমরা কি ইতিহাস চর্চা করবে না জাতি? মিথ্যা ইতিহাস চর্চা করে কি লাভ? এনসিপির আদর্শিক গুরু কে, এই প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন এনসিপির আদর্শিক কোনো গুরু নেই। অনেক সময় অনেকের কথা অনেকের সাথে মিলে যেতে পারে, সেটাকেই মানুষ ধরে নেয় যে ওর কাছ থেকে কথাটা নেওয়া হয়েছিল। জামায়াতের সাথে জোট করা কি ঠিক ছিল? আসিফ মাহমুদ বলেছে অবশ্যই ঠিক ছিল। তাহলে ৭১-এর দায় তারা নিবে কে? ৭১-এর দায় আবারও আসিফ মাহমুদ বলেছেন, ওইসব বলে পিছিয়ে পড়ে থাক নাই, ওইসব আপনাকে কিছু দিতে পারবে না। এরপরে অভ্যুত্থানের পরেও ডিজিএফআই এর গাড়িতে কয়েকজন ছাত্রনেতা সমন্বয়কারী ঘুরে বেরিয়েছে। আসিফ মাহমুদ বলেছে এটা ভুয়া কথা, অপপ্রচার। যেমন সার্জিস আলমের নামে মিথ্যা ছড়ানো হয়েছে, হাসনাত আবদুল্লাহর নামে নিপুণ মিথ্যা ছড়াইছে না? হাসনাত এবং সার্জিসের নামে প্রথম আলো মিথ্যা ছড়াইছে, নাহিদের নামে প্রথম আলো মিথ্যা ছড়াইছে না? আসিফ মাহমুদের নামে মিথ্যা ছড়াইছে না? সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। ফ্যাসিবাদের মন্ত্রীরা
কিভাবে পালালো, কারা পালাতে সহযোগিতা করেছে, এটা একটা মারাত্মক। প্রতিটি প্রশ্নই কিন্তু দুর্দান্ত। তিনি উত্তর দিয়েছেন, স্বাভাবিকভাবে হাসিনা পালানোর পর ৮ তারিখ পর্যন্ত কোনো অর্গান কাজ করে নাই, ফাংশন করে নাই। যেমন ডিজিএফআই কাজ করে নাই, পুলিশ কাজ করে নাই, হ্যাঁ, আর্মি কাজ করে নাই, ফরেন অ্যাফেয়ার্স কাজ করে নাই, কাস্টম কাজ ফাংশন করে নাই। এই সুযোগে দুষ্কৃতিকারীরা হঠাৎ করে পালাইয়ে যেতে সহযোগিতা করেছে। ডিপ স্টেটের ওয়াকারের প্রভাব কতটা? তত্ত্বাবধায়ক সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূসের গভর্নমেন্ট ফাংশন না করার অন্যতম প্রধান কারণ হলো ওয়াকার। ইঙ্গিতে এটা আসিফ মাহমুদ বলেছেন। ওয়াকার কোনো ভালো কাজই করতে দেয়নি। যখন কোনো ভালো কাজের স্ট্রং অ্যাটেম্প্ট নেওয়া হয়েছে তখনই বাধা এসেছে, বিভ্রান্ত করেছে প্রথমে, তারপরে কাউকে না কাউকে প্রথম আন্দোলন নামিয়ে দিয়েছে, তারপরে আমলাতান্ত্রিক অ্যাডমিনিস্ট্রেটিভ একটি জটিলতা তৈরি করা যায়। ৩ ধাপে কাজ করা হয়েছে, করতো ওয়াকার। প্রথমে বিভ্রান্ত করতো তথ্য দিয়ে, কোনো ভালো উদ্যোগ নিলে বিভ্রান্ত করে, এরপরে একটা আন্দোলনে কাউকে নামিয়ে দিত, এরপরে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে দিত। ওয়াকার এইভাবেই কাজ করেছে। এবং আরও একটা মজার ব্যাপার হলো, প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের পাশাপাশি সালেউদ্দিন, আসিফ নজরুল, আলী রিয়াজ, এদের কথাও ভাবা হয়েছিল। আমেরিকার সাথে চুক্তিটি ভালো নাকি মন্দ, এই মর্মেও কথা হয়েছে। আমেরিকার সাথে বাংলাদেশের চুক্তি বাংলাদেশের জন্য অনেক উপকারী, তারপরে এটা হওয়া ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? মজার ব্যাপার। কারণ ভারত খেপে গেছে, ভারতের দালালরা খেপে গেছে। অথচ ভারতের সাথে 10টির অধিক অসম ভয়ঙ্কর চুক্তি রয়েছে, যে চুক্তিগুলো নিয়ে বাংলাদেশের এই আওয়ামী কর্মীরা বা সংবাদকর্মীরা কথা বলে না। আসিফ মাহমুদের স্কুটার ছিল একটা, স্কুটিটি কোথায়? সেটি এখনো আছে, এখনো তিনি ঘুরে বেড়ান সেটা দিয়ে। এবং তিনি একটি চাকরি করেন, প্রায় 1 লক্ষ টাকা বেতন পান, অথচ তিনি নিয়মিত অফিস করতে পারেন না। চাকরি নেবার আগেই চাকরিদাতার সাথে এভাবেই কথা হয়েছিল, তাকে এভাবেই দেখবে, তিনি পরামর্শ দিবেন, মাঝে মাঝে অফিস করবেন, সবসময় হয়তো পারবেন না। এই কথার উপরেই চাকরিদাতা আসিফ মাহমুদকে চাকরি দিয়ে সহায়তা করেছে। তার চাকরিটি হতে হবে 6 অঙ্কের, মানে 1 লক্ষ টাকা কমপক্ষে বেতন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।